আসসালামু আলাইকুম। এইচএসসি ২০২৬ সালের পরীক্ষার্থীরা, আশা করি ভালো আছো। আজকে তোমাদের পদার্থবিজ্ঞান ২য় পরীক্ষা হয়ে গেল। আশা করি সবার পরীক্ষা ভালো হয়েছে। আম আগামী তোমাদের সামনে যে পরীক্ষা রসায়ন ১ম পত্র। তো রসায়ন ১ম পত্রের আমরা যে এখানে যে সিকিউ এবং এমসিকিউ গুলো ৫ টা অধ্যায় থেকে কোন, কোন টপিক গুলো খুবই গুরুত্বপূর্ণ এবং কোথা থেকে কিরকম কি কোয়েশ্চেন আসতে পারে আমরা একটা সাজেশন দিয়েছি। এই সাজেশন পিডিএফটা তোমরা একটু ভালো করে ফলো করবা। আমরা পদার্থবিজ্ঞান ২য় পত্রের ক্ষেত্রেও এরকম একটা সাজেশন দিয়েছিলাম। ওখান থেকে অনেক কোয়েশ্চেন আসছে। তো এখানে কিভাবে আমরা সাজেশনটা সাজিয়েছি দেখো। এখানে আমরা ১ম অধ্যায়ে যদি আসি, তাহলে ১ম অধ্যায়ের ক্ষেত্রে দেখো, ১ম অধ্যায়ে যে কোথা থেকে আমাদের গ এবং ঘ নম্বর কোশ্চেন আসতে পারে। যেমন পোলভঙ্গি ব্যালেন্স এখান থেকে আমাদের কি কোশ্চেন আসতে পারে। দেন এখান থেকে আ বেশি তো গুরুত্বপূর্ণ কোশ্চেন আসলে পরে এখানে তোমার থিওরিটিক্যাল কোশ্চেন বেশি আসবে। অর্থাৎ ১ম অধ্যায় থেকে একটু থিওরিটিক্যাল টাইপের বেশি এবং এমসিকিউ আসবে। তো এখান থেকে মেইনলি আমরা যদি আ ভরের সূত্রটা মনে রাখি, W is equal to SMV divided by 1000। এখান থেকে হয়তো তোমার আ ঘনমাত্রা, আণবিক ভর এবং আয়তন দেওয়া থাকবে। বলবে যে ভর বের করো, অথবা যেকোনো ৩ টা দেওয়া থাকবে তাহলে অন্যটা বের করো। তো এই সূত্রটা আমরা এই অধ্যায়ের জন্য মনে রাখবো। W is equal to অর্থাৎ প্রদত্ত ভর, আ S মোলারিটি, M গ্যাসের মৌলের বা যেইটা দেওয়া থাকবে তার আণবিক ভর এবং V হচ্ছে গিয়ে আমাদের ওই দ্রবণের আয়তন। এখন এটা মিলিমিটারে থাকতে পারে অথবা লিটারেও থাকতে পারে। দেন এখানে আমাদের আ প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ, তো এইগুলো একটু দেখে রাখবো। এগুলো এমসিকিউ এর জন্য আসবে। তো প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ আমরা কিভাবে মনে রাখবো? এটা যদি এমসিকিউ তে আসে, আমরা প্রাইমারি স্ট্যান্ডার্ড এর ক্ষেত্রে মনে রাখবো যে সি, অর্থাৎ আ ওই একটা দ্রবণ দেওয়া থাকবে, তার মধ্যে অবশ্যই সি থাকবে। অর এইচসিএল বাদে, এটা মনে রাখতে হবে। এইচসিএল বাদে এটা প্রাইমারি স্ট্যান্ডার্ড না, এটা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। আর প্রাইমারি স্ট্যান্ডার্ড যখন হবে তখন কি থাকবে? তাদের মধ্যে সি থাকবে। দেখো এই যে এখানেও সি আছে, এখানেও সি আছে। শুধু এক্সেপ্ট বাদে কোনটা? এইচসিএল, আর বাদবাকি সবই সেকেন্ডারি। ওকে। তারপরে এখান থেকে আমাদের যে বোরিক অ্যাসিড চোখে লাগলে কি হয়? এখান থেকে মূলত থিওরিটিক্যাল কোশ্চেন বেশি আসবে এবং বিভিন্ন রকম হ্যাজার্ড যে সিম্বল গুলো ছিল এগুলো একটু ভালো করে দেখবা। ঘ এবং ঘতে আসবে। যেহেতু এবার সম্পূর্ণ সিলেবাস, তো প্রথম অধ্যায় থেকে সিকিউ মাস্ট থাকবে এবং এখান থেকে এমসিকিউ থাকবে। দ্বিতীয় অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ টপিক গুলো আছে বোর মডেলের গাণিতিক প্রয়োগ। যেমন আমাদের এখান থেকে হয়তো তরঙ্গ সংখ্যা বা তরঙ্গ দৈর্ঘ্য বের করতে বলতে পারে। তারপরে বলবে যে এটা তোমার কোন অঞ্চলের মধ্যে পড়ে, দৃশ্যমান অঞ্চল পড়বে নাকি এখান থেকে ইউভি রশ্মি অর্থাৎ জালটাকে শনাক্তকরণ করতে পারবো কিনা, এই সম্পর্কে ব্যাখ্যা করো। তখন আমরা কি করব? ল্যামডাটা বের করব এবং ল্যামডা বের করার মাধ্যমেই সিদ্ধান্ত নেব ওই রেঞ্জে দিয়ে। ওকে। দেন এখান থেকে এই যে আমাদের প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা এবং স্পিন কোয়ান্টাম সংখ্যা, এগুলো ব্যবহার করে আমাদের কি করতে হবে? যে ওই কক্ষপথে কতগুলো সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে, এগুলো আমাদেরকে বের করতে বলবে। গ এবং ঘতে আসবে। দেন আমাদের আছে ইলেকট্রনের, অর্থাৎ কিছু ইলেকট্রনের ক্ষেত্রে কিছু মৌলের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাসের যে ভিন্নতা দেখা যায়, এগুলো এখানে থাকতে পারে। তারপরে এখানে কেপি, কেসি অর্থাৎ একটা দ্রবণের ক্ষেত্রে যেমন দেওয়া থাকবে যে এজিসিএল বা অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, অ্যালুমিনিয়াম সিলভার ক্লোরাইড, এগুলো কি থাকবে? দাব্যতা বের করতে বলতে পারে অথবা কেপি, কেসি বের করতে বলতে পারে। তারপরে হয়তো সবচেয়ে এবার গুরুত্বপূর্ণ যে কোশ্চেনটা থাকবে তোমাদের, সময়ন প্রভাব। এই কোশ্চেনটা তোমাদের এবার থাকবে এবং সময়ন প্রভাবের কারণে কি হবে? দব- দাব্যতা, দ্রবণের দাব্যতা হ্রাস পাবে। দেন আছে একটা গুরুত্বপূর্ণ টপিক যেটা থিওরিটিক্যাল, মূলত প্র্যাকটিক্যাল কোশ্চেন, বাট তারপরে এখানে অনেক সময় গতে দিয়ে দেয়। তো শিখা পরীক্ষার মাধ্যমে কিভাবে, অর্থাৎ আয়ন শনাক্তকরণের ক্ষেত্রে হয়তো তোমাকে ক্লোরাইড আয়ন, অ্যানায়ন বা ক্যাটায়ন, এই আয়নগুলো শনাক্তকরণ করতে দিতে পারে। এমসিকিউ এর জন্য নিচে এগুলো আছে, একটু দেখে নেবা। যেমন দৃশ্যমান আলোর জন্য কতটুকু তো আমাদের তরঙ্গ দৈর্ঘ্য রেঞ্জ, তারপরে জাল টাকা এবং পাসপোর্ট শনাক্তকরণের ক্ষেত্রে ইউভি রশ্মি, রোগ নির্ণয় এবং টিউমার শনাক্তকরণের জন্য এমআরআই, এগুলো একটু দেখে রাখবা। এখানে খুব সুন্দরভাবে দেওয়া আছে, যেমন ক্রোমাটোগ্রাফি আরএফ এর মান কত হতে পারবে? সর্বোচ্চ 1 এর থেকে কম হতে পারবে, বেশি হতে পারবে না। তো এইগুলো একটু দেখে রাখবা। যেমন এখানে গুরুত্বপূর্ণ একটা টপিক আছে এমসিকিউ এর জন্য, যেমন ন্যাপথালিন, কর্পূর,
আয়োডিন এগুলো কি ঊর্ধ্বপাতিত পদার্থ। দেন আমাদের ৩ নম্বর কোশ্চেন, ৩ নম্বর অধ্যায়ে যে ছিল, এটার ক্ষেত্রে ছিল মৌলের পর্যাবৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধন। তো এইখান থেকে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আছে সংকরায়ন, যেমন sp3 sp2 sp, এগুলো কিভাবে কোনটা সংকরায়ন হয়, এবং VSEPR এর মাধ্যমে যে নিঃসঙ্গ ইলেকট্রন, নিঃসঙ্গ জোড় ইলেকট্রনের মাধ্যমে কি হয়, যে আমরা দেখছি CH4 এটার কত সংকরণ sp3, আবার NH3 এটার সংকরণ কত sp3, আবার H2O এর সংকরণ sp3, বাট এদের মধ্যে কি নিঃসঙ্গ জোড় ইলেকট্রন থাকার কারণে কি হয়, এদের যে sp3 সংকরণ হওয়া সত্ত্বেও কোণের যে ভিন্নতা হয়, এগুলো তোমার সিকিউতে অনেকবার আসে এবং এবারও হয়তো ইনশাল্লাহ আসবে। দেন আছে ফাজানের নীতি, এগুলো খুব ভালোভাবে দেখবা, কখন কোনটা পানিতে দ্রবণীয় বা কোনটা দ্রবণীয় নয়। দেন আছে আমাদের পর্যায়বৃত্ত ধর্মের ব্যতিক্রম, অর্থাৎ একটা দেওয়া থাকবে হয়তো একই গ্রুপের বা একই পর্যায়ের ক্ষেত্রে দেখা যাবে যে মৌলগুলোর মধ্যে যে ভিন্নতা দেখা যায়, তো এগুলো একটু মনে রাখতে হবে, এবং এগুলো এবার আসার সম্ভাবনা অনেক বেশি। তারপরে যেমন দেখা যাচ্ছে যে H2O এটা কি তরল, বা সেই H2S কি গ্যাসীয়, তো কেন এগুলো ব্যাখ্যা করতে দিতে পারে। দেন নিচে যদি আমরা আসি কিছু ক্ষেত্রে, যেমন ধাতুর অক্সাইড, বা এখানে আমরা কিছু দিয়ে দিছি, তোমরা একটু মনে রাখবা। যেমন এটা অনেকবার আসে যে নিচের কোনটি নিরপেক্ষ অক্সাইড, সিও, কার্বন, এনও, N2O এবং H2O। দেখো এইটা বাদে হয়তো দিতে পারে এরকম, নিচের কোনটি নিরপেক্ষ অক্সাইড নয়, খুবই গুরুত্বপূর্ণ, এটা মনে রাখবা। দেন এই সূত্রটা তো মাস্ট মনে রাখবা, যখন মানে তোমাকে হয়তো অজানা একটা দিতে পারে, যে এই ক্ষেত্রে বলতে পারে যে এটার কিরকম সংকরণ হবে, তো এটা একটু মনে রাখবে। এখানে কোনটা কি তাও মনে রাখতে হবে। বি হচ্ছে তোমার যোজ্যতা স্তরের ইলেকট্রন, এক যদি পরমাণুর সংখ্যা, সি ক্যাটায়ন, অ্যানায়ন, একটু মনে রাখবে এটা। দেন এখানে যে কর্ণ সম্পর্কটা এটা এমসিকিউতে আসবে। দেন চতুর্থ অধ্যায় খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, এখান থেকে 2টা কোশ্চেন থাকতে পারে। তো প্রথমে যে ইম্পর্টেন্ট টপিকগুলো আমরা রেখেছি, কেপি এবং কেসি, কেপি কেসির রাশিমালা নির্ণয় করো, অথবা কেপি কেসির ম্যাথ নির্ণয় দিতে পারে। এবং এখানে যে সূত্রটা কেপি ইজ ইকুয়াল টু কেসি আর টি পাওয়ার ডে লেন, তো এখান থেকে হয়তো তোমাকে দিতে পারে যে কেপি বড় না কেসি বড়। দেন হয়তো তোমাকে কখন কেপিকেসি একটা সমীকরণ দেওয়া থাকবে, বলতে পারে যে এই ক্ষেত্রে এই সমীকরণের ক্ষেত্রে কেপিকেসি সমান হবে কিনা বা কোনটা বড় হবে, এগুলো একটু মনে রাখবা। অর্থাৎ এখানে একটু শর্টকাটে মনে রাখতে পারো যে ডেলেন এর মান, অর্থাৎ যে বিক্রিয়াটা দেওয়া থাকবে ডেলেন এর মান পজিটিভ হলে কেপি বড়, পজিটিভ ফর কেপি। আর যদি ডেলেন এর মান কি হয়, নেগেটিভ হয়, তাহলে সেই ক্ষেত্রে মনে রাখবা কেসি বড়। কেপি কখন বড় হবে, যখন ডেল এন এর মান পজিটিভ, আর কেসি কখন বড় হবে, যখন ডেল এন এর মান নেগেটিভ। তো এগুলো একটু মনে রাখবা। দেন এখান থেকে তো খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন আমাদের থাকে যে পিএইচ নির্ণয় করো বা পিওএইচ নির্ণয় করো। দেন তারপরে একটা কোশ্চেন আছে যেটা হেন্ডারসন হেসেলবাগের সমীকরণ, অর্থাৎ বাফার দমনের ক্ষেত্রে পিএইচ নির্ণয় করতে সূত্রটা আমরা এখানে দিয়ে দিছি, পিএইচ ইকুয়াল টু পিকে প্লাস লগ সল্ট ডিভাইডেড বাই অ্যাসিড, অর্থাৎ সল্টের ঘনমাত্রা ডিভাইডেড বাই অ্যাসিডের ঘনমাত্রা, এর মাধ্যমে কি পিএইচ, অর্থাৎ একটা বাফার দমনের পিএইচ আমরা নির্ণয় করতে পারবো। দেন এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কোশ্চেন থাকতে পারে যে বাফার দ্রবণের ক্ষেত্রে সামান্য পরিমাণ শক্তিশালী অম্ল বা ক্ষার যোগ করলেও অ্যাসিড মানে মানে ওই দ্রবণের কোনো পরিবর্তন হয় না, তো এটা নম্বর কোশ্চেন থাকতে পারে। দেন আরেকটা টপিক যে লা শাতেলের নীতিতে কি আছে, এখানে তোমার কখন, অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধি করলে, অর্থাৎ লাসাতেলের নীতির যে 3টা প্রভাব ছিল, তাপমাত্রা বৃদ্ধি করা, চাপ এন্ড হচ্ছে গিয়ে ঘনমাত্রা, তো এই 3টা প্রভাবের উপর হয়তো দিতে পারে একটা বিক্রিয়া, দেন বলবে যে কোন ক্ষেত্রে কিরকম কি সৃষ্টি হবে। দেন হেন্ডারসন হেসের সূত্র এবং প্রশমন তাপ, এটার তোমার একটু মুখস্থ রাখতে হবে যে তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষারের যে প্রশমন তাপ, এটাকে কত, -57.34। দেন ব্যতিক্রম আছে কোনটা, যে এইচএফ এবং সোডিয়াম হাইড্রোক্সাইড, এটার ক্ষেত্রে কত হবে, অনেক বেশি মান হবে, কত, -68.6 কিলোজুল পার মোল।
দেন আরো হয়তো থাকতে পারে এরকম। এগুলো একটু এমসিকিউ এবং সিকিউ দুইটার জন্যই মনে রাখবা। দেন বহু নির্বাচনী অর্থাৎ এমসিকিউ এর জন্য যেগুলো থাকবে, যেমন গ্রিন কেমিস্ট্রি, ওখানেও মূলনীতি আছে 12টি, এটা আসতে পারে। দেন অ্যাটম ইকোনমি, এটা সূত্র দিয়ে বের করতে পারলে এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা অনেক সময় অনেকবার আসে, গত বছরও অনেক কোশ্চেন আসছে। দেন আছে বিক্রিয়ার হার এবং বিক্রিয়ন সক্রিয়ণ শক্তি। বিক্রিয়ার হারের এককটা খুব ভালোভাবে মনে রাখবা। আর 10 ডিগ্রি সেলসিয়াস যদি আমরা টেম্পারেচার বাড়াই, তাহলে সেই ক্ষেত্রে কত বেড়ে যাবে? 2 থেকে 3 গুণ। দেন প্রভাবক বিষ, এখানে একটা দেওয়া, দুইটা দেওয়া আছে, বইতে আরো অনেকগুলো আছে, তোমরা একটু দেখে নেবা। দেন পানির আয়নিক গুণফল এবং আহ, আম, অসল্টের সূত্র, KW, এটাকে পানির আয়নিক গুণফল, এবং 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির আয়নিক গুণফল কত? 1 × 10⁻14 মোল স্কয়ার লিটার স্কয়ার। এই মানটা মনে রাখবা, কারণ অনেক সময় তোমার মান দেবে না, বলবে এমসিকিউতে পানির আয়নিক গুণফল কত এবং কত ডিগ্রিতে, 25 ডিগ্রি সেলসিয়াসে। এবং এটা মনে রাখবা, যত টেম্পারেচার বাড়বে এই আয়নিক গুণফলটা তত বাড়বে। তারপরে আমাদের আছে দেন আমাদের হচ্ছে গিয়ে লঘু একটা, তোমার মনে করো লঘু অ্যাসিড বা লঘু ক্ষার আছে। তো তো সেই ক্ষেত্রে আমাদের ঘনমাত্রাটা কিভাবে নির্ণয় করব? কারণ আমরা জানি লঘু অ্যাসিড বা লঘু ক্ষার পানিতে সম্পূর্ণরূপে দ্রবীভূত হয় না। তখন কি হয়? তখন তার আহ, ঘন আহ, তখন তার ঘনমাত্রার পরিবর্তন হয়ে যায়। তখন তো কতটুকু পরিমাণ বিয়োজন হবে সেটা আমাদের কি বের করতে হবে? আলফা দিয়ে। আলফা ইজ ইকুয়াল টু K/C। এর মাধ্যমে আমরা বিয়োজনের পরিমাণ বের করি, তারপর আমরা কি ঘনমাত্রাটা বের করে নেব। দেন আছে পিএইচ। মানুষের রক্তের পিএইচ কত? 7/4। এটা একটু কি সামান্য ক্ষারীয়। দেন আরো কিছু আছে, যেমন মনে করো যে তোমার মাটিতে পিএইচ এর পরিমাণ বেশি গেছে, তখন কি করতে হবে? ক্ষারযুক্ত করতে হবে, এখানে লেখা আছে। আবার উল্টাও হতে পারে। কিছু সূত্র আমরা একসঙ্গে দিয়েছি, যেমন কেপিকেসি এর মধ্যে সম্পর্ক, পিএইচ কি হয়তো আসতে পারে। পিএইচ কাকে বলে? হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা ঋণাত্মক লগারিদমকে পিএইচ বলে, এবং দুইটার মধ্যে সম্পর্ক কত? পিএইচ প্লাস পিওএইচ ইজ ইকুয়াল টু 14। এটা হচ্ছে আমাদের কার ক্ষেত্রে? বাফার দমনের ক্ষেত্রে। দেন এটা আমাদের লাস্টের হেসের যে লাগবে আর কি। দেন পঞ্চম অধ্যায়, এটাও একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। এবার এখান থেকেও একটা ইনশাল্লাহ কোশ্চেন থাকবে। এখান থেকে মূলত যে কোশ্চেনটা থাকে সেটা হচ্ছে তোমার ভিনেগার প্রস্তুতি এবং খাদ্য সংরক্ষণ কৌশল। তবে ম্যাক্সিমাম কোশ্চেনই তোমাদের থাকবে হয়তো ভিনেগার প্রস্তুতি, ভিনেগার কিভাবে প্রস্তুত করবা, এবং আরো কিছু টপিক যেমন আছে গ্লাস ক্লিনার। যেহেতু এবার ফুল একটা সিলেবাস আছে, তো তোমরা একটু ভিনেগার প্রস্তুতির সাথে এগুলো একটু দেখে নিবা। দেন এখান থেকে যে কোশ্চেন, এমসিকিউ গুলো কোশ্চেন আসবে দুধ অর্থাৎ মাখনের প্রস্তুতি। তারপরে মানে এখানে দুধের প্রধান প্রোটিন উপাদানের নাম কি? কেসিন। দেন দুধ এক প্রকার কি? ইমালসন। তো এগুলো একটু দেখে রাখবা এমসিকিউ এর জন্য। এখানে আরো গুরুত্বপূর্ণ কিছু টপিক দেওয়া আছে, এগুলো খুবই ভালোভাবে মনে রাখবা। দেন তোমাদের সবার প্রশ্ন পরীক্ষা, রসায়ন পরীক্ষা ভালো হোক। তোমরা সবাই আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক পেজকে ফলো করবা, এবং ইউটিউব চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করে রাখবা। আমরা যে কোনো টপিক বা যে কোনো সাজেশন ভিডিও বা আহ, তোমাদের সামনের যে অ্যাডমিশন পরীক্ষা আছে এই সম্পর্কে আমরা আমাদের পেজ থেকে, আমাদের চ্যানেল থেকে ভিডিও আপলোড করব। তোমরা বেল ইউটিউবের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখলে তাহলে তোমাদের ক্ষেত্রে ভিডিওটা আপলোড করার সাথে সাথে তোমাদের নোটিফিকেশন চলে যাবে। সবার পরীক্ষা ভালো হোক। সবাইকে অসংখ্য ধন্যবাদ। শুভকামনা সবার জন্য।